অপেক্ষার অন্তরালে। জন্মদিনে আমার ভাই আমাকে বিয়ের আংটি দিল। আমি হতবাক হয়ে গেলাম যখন আমার ভাই অনিকেত বলল, তোর ব্রেকআপের পর 1 বছর ধরে আমি তোকে সামলে রেখেছি। আজ তোর জন্মদিনে যখন তুই আমাকে বললি, আমার জীবনে অন্য কাউকে ঢুকতে দেব না, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি তোর হাতে আংটি পরিয়ে বললাম, আমি তোকে ভালোবাসি, ভাইয়ের মতো নয়, একজন প্রেমিক পুরুষের মতো। আমি চাই তুই আমার স্ত্রী হ, ভবিষ্যতে আমার সন্তানের মা হ। আমাকে বিয়ে করবি? 1 বছর আগে আমার দীর্ঘদিনের বয়ফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়েছিল। আমি খুব ভেঙে পড়েছিলাম। আমার ভাই অনিকেত আমাকে খুব সাপোর্ট করেছিল। সে আমার সাথে সময় কাটাত, আমাকে বাইরে ঘুরতে নিয়ে যেত, আমাকে হাসাত। আজ আমার জন্মদিন। আমরা দুজন একটি রেস্তোরাঁ ডিনার করতে গিয়েছিলাম। আমি অনিকেতকে বলছিলাম, একটা জিনিস আমি শিখেছি, আর কখনোই আমার জীবনে কাউকে ঢুকতে দেব না। আমি একা থাকব, কিন্তু আর কষ্ট পাব না। অনিকেত হঠাৎ পকেট থেকে একটি ছোট্ট বাক্স বের করল। আমি ভাবলাম, জন্মদিনের উপহার। কিন্তু যখন বাক্সটি খুললাম, দেখলাম একটি হীরের আংটি। তারপর অনিকেত আমার হাত নিয়ে আংটি পরাতে গেল, এবং যা বলল তাতে আমি হতবাক হয়ে গেলাম। অনিকেত, তুই কি পাগল হয়ে গেছিস? আমি আঁতকে উঠলাম। তুই আমার ভাই। আমরা কিভাবে বিয়ে করতে পারি? ভাই আর বোন হওয়া আমাদের হাতে নয়, অদিতি, অনিকেত শান্তভাবে বলল। কিন্তু আমি তোকে কিভাবে দেখি সেটা আমার হাতে। আমি তোকে একজন নারী হিসেবে দেখি, আমার ভবিষ্যৎ সঙ্গিনী হিসেবে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স 42 বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স 45 বছর। আমাদের 2 সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব 19 বছর বয়সী, কলেজে পড়ে। দীপা 12 বছর বয়সী, স্কুলে যায়। আমি কখনো ভাবিনি আমার জীবনে এমন ঘটনা ঘটবে। আমি শুধু একটা স্বাভাবিক জীবন চেয়েছিলাম, একটি ছোট্ট সংসার, স্বামী, সন্তান। কিন্তু জীবন কখনোই সরল রেখা চলে না। যখন মনে করো সব ঠিকঠাক চলছে, হঠাৎ করেই জীবন তোমাকে এমন এক মোড়ে নিয়ে যায় যেখানে তুমি কখনো যেতে চাওনি। আমার জীবনে সেই মোড়টা এলো গত বছরের ফেব্রুয়ারি মাসে। অনিন্দ তখন ব্যবসার কাজে বাইরে গিয়েছিল। ঘরে আমি আর 2 সন্তান ছিলাম। সেদিন রাতে আমি অর্ণবকে তার ঘরে পড়াশোনা করতে দেখে এসে নিজের ঘরে ঘুমাতে গেলাম। মাঝরাতে এক অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল। বাথরুম থেকে কেউ একজন আস্তে আস্তে কিছু বলছিল। আমি ভয় পেয়ে গেলাম, কারণ আমি জানতাম অনিন্দ বাড়িতে নেই। আমি চুপি চুপি উঠে বাথরুমের দরজার কাছে গেলাম। আমি যা শুনলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। হ্যাঁ, সব ঠিক আছে। ওরা ঘুমিয়ে আছে। আমি আজ রাতেই সব কাজ শেষ করব। কাল সকালে আমি তোমার সাথে দেখা করব। এটা আমার ছেলে অর্ণবের গলা। ওকে, চিন্তা করো না। টাকাটা আমার কাছেই আছে। বাবা যখন ফিরবে তখন সব শেষ হয়ে যাবে। আমি শুনলাম অর্ণব আরও বলছিল। আমার বুক ধড়ফড় করতে লাগল। আমার ছেলে কি করছে? সে কার সাথে কথা বলছে? কোনো টাকার কথা বলছে? কি শেষ হয়ে যাবে? আমি জানতাম অর্ণব 1 বছর ধরে একটু অদ্ভুত আচরণ করছিল। সে আগের মতো আমাদের সাথে সময় কাটাত না। সে প্রায়ই মোবাইল ফোনে কারো সাথে গোপনে কথা বলত। যখনই আমরা ঘরে ঢুকতাম সে ফোন রেখে দিত। আমি ভেবেছিলাম বয়সের ব্যাপার, সব ছেলেমেয়েরাই এই বয়সে একটু বিদ্রোহী হয়ে ওঠে। কিন্তু এখন মাঝরাতে রহস্যময় ফোন কল, টাকার কথা, সব শেষ করে দেব এই শব্দগুলো। আমি চুপি চুপি আমার ঘরে ফিরে এলাম। সারা রাত ঘুমাতে পারলাম না। ভোরবেলা অনিন্দকে ফোন করলাম, কিন্তু ফোন ধরল না। সে নিশ্চয়ই গভীর ঘুমে ছিল। আমি সিদ্ধান্ত নিলাম অর্ণবকে ফলো করব। পরের দিন সকালে অর্ণব যথারীতি কলেজে চলে গেল। আমি দীপাকে স্কুলে পৌঁছে দিয়ে অর্ণবের পিছু নিলাম। সে কলেজে না গিয়ে শহরের অন্য প্রান্তে চলে গেল, একটি পুরানো ভাঙাচোরা বাড়ির দিকে। আমি আমার গাড়ি থামিয়ে দূর থেকে দেখলাম সে কার সাথে দেখা করতে যাচ্ছে। আমি যা দেখলাম তাতে আমি বিশ্বাস করতে পারলাম না। অর্ণব, আমার 19 বছরের ছেলে, তার হাতে একটা ব্যাগ নিয়ে পুরানো বাড়িটার পিছনে দিয়ে ঢুকে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে এলো একটি মেয়ের সাথে।
মেয়েটি ছিল প্রায় তার বয়সী, কিন্তু তার চেহারা দেখে মনে হচ্ছিল সে অনেক কিছু দেখেছে, অনেক কষ্ট পেয়েছে। সে অর্ণবের হাত ধরে আছে আর অর্ণব তাকে সান্ত্বনা দিচ্ছে। আমি গাড়ি থেকে বেরিয়ে আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে গেলাম। অর্ণব আমাকে দেখে চমকে উঠল। মা, তুমি এখানে কি করছ? তার চোখে ভয় ফুটে উঠল। তুই কি করছিস অর্ণব? কে এই মেয়ে? তুই কলেজে না গিয়ে এখানে কেন? আমি প্রশ্ন করলাম। মেয়েটি ভয় পেয়ে অর্ণবের পিছনে লুকাতে চেষ্টা করল। অর্ণব আমার দিকে এগিয়ে এলো। মা, আমি তোমাকে সব বলবো। কিন্তু এখানে নয় গে। আমি রাগে ফুটছিলাম, কিন্তু আমি দেখতে পেলাম অর্ণবের চোখে ভয় নয়, বিনয় ছিল। আমি সম্মতি জানালাম। অর্ণব মেয়েটিকে কিছু বলল, তারপর আমার সাথে গাড়িতে উঠে বসল। কি ব্যাপার অর্ণব? সত্যি করে বলু। আমি পুনরায় জিজ্ঞাসা করলাম। অর্ণব একটু চুপ করে থাকল, তারপর বলল, মা, ওর নাম মিথিলা। ও আমার ক্লাসমেট। ওর বাবা মা নেই। ও এক কাকার বাড়িতে থাকে। কিন্তু সেই কাকা ওকে খুব অত্যাচার করে। ও পালিয়ে এসেছে। আমি ওকে সাহায্য করছি। আমি হতবাক হয়ে গেলাম। তুই কিভাবে সাহায্য করছিস? আর গতকাল রাতে কোনো টাকার কথা বলছিলি? অর্ণব দীর্ঘশ্বাস ফেলল। মা, আমি জানি তুমি আমার ফোন কল শুনেছ। আমি মিথিলাকে সাহায্য করার জন্য আমার সেভিংস থেকে টাকা দিয়েছি। আমি ওকে সাহায্য করছি যাতে ও পালিয়ে অন্য শহরে গিয়ে নতুন করে জীবন শুরু করতে পারে। আমি বিশ্বাস করতে পারছিলাম না। অর্ণব, তুই মাত্র ১৯ বছরের একটা ছেলে। তুই কিভাবে একটা মেয়েকে এভাবে সাহায্য করবি? এটা কোনো ছোটখাটো ব্যাপার না, এটা একটা বড় সিদ্ধান্ত। আমি জানি মা। কিন্তু আমি মিথিলাকে ভালোবাসি। আমি ওকে সাহায্য না করলে ওর জীবন নষ্ট হয়ে যাবে। আমি চমকে উঠলাম। ভালোবাসিস? তুই মাত্র ১৯ বছর বয়সে ভালোবাসার কি বুঝিস? তোর নিজের জীবনটাই এখনো সামনে পড়ে আছে। অর্ণব আমার দিকে তাকালো, তার চোখে অদ্ভুত দৃঢ়তা। মা, তুমি কত বছর বয়সে বাবাকে ভালোবেসেছিলে? আমি চুপ করে গেলাম। আমি অনিন্দকে ভালোবেসেছিলাম যখন আমি মাত্র ১৮ বছরের ছিলাম। ঠিক আছে, তোর কথা আমি বুঝতে পারছি। কিন্তু এভাবে লুকিয়ে ছিপিয়ে কাজ করা ঠিক না। তুই আমাদের বলতে পারতিস। আমি ভয় পেয়েছিলাম মা। আমি জানতাম না তোমরা কিভাবে রিয়্যাক্ট করবে। আমি দীর্ঘশ্বাস ফেললাম। চল বাড়ি যাই। আমরা এই ব্যাপারে বাবার সাথে কথা বলবো। অর্ণব আমার হাত ধরল। মা, প্লিজ। মিথিলাকে অন্তত একবার দেখা করো। ওর কোনো দোষ নেই। ও খুব ভালো মেয়ে। আমি রাজি হলাম। অর্ণব আমাকে সেই পুরানো বাড়িতে নিয়ে গেল। বাড়িটা ভেতর থেকে আরও খারাপ অবস্থায় ছিল। একটা ছোট্ট ঘরে মিথিলা বসেছিল। দরজা খুলতেই সে ভয়ে পিছিয়ে গেল। ভয় পেজো না মিথিলা। এ আমার মা। উনি তোমাকে সাহায্য করবেন। অর্ণব বলল। আমি মিথিলার দিকে এগিয়ে গেলাম। সে খুব রোগা ছিল, তার চোখে ভয় আর অস্থিরতা। আমি তার পাশে বসে তার কাঁধে হাত রাখলাম। তোমার কেমন লাগছে মিথিলা? আমি জিজ্ঞাসা করলাম। মিথিলা কিছু বলতে চাইল, কিন্তু তার গলা কেঁপে গেল। তারপর সে হঠাৎ করে কান্নায় ভেঙে পড়ল। আন্টি, আমি আর পারছি না। আমি চাই না অর্ণব আমার জন্য বিপদে পড়ুক। আমি বুঝতে পারছি আমি একটা ভুল করেছি। আমি তাকে সান্ত্বনা দিলাম। অর্ণব আমাদের পাশে এসে বসল। মা, মিথিলার কাকা খুব খারাপ লোক। সে মিথিলাকে মারত, এমনকি। অর্ণব থামল, যেন সে কিছু বলতে ইতস্তত করছে। মিথিলা অর্ণবের দিকে তাকাল, তারপর ধীরে ধীরে তার শার্টের হাতা উঠাল। আমি যা দেখলাম তাতে আমি ভেতরে ভেতরে শিউরে উঠলাম। তার হাতে অসংখ্য সিগারেটের দাগ, কাটার দাগ। আমার কাকা আমাকে প্রায় মারত। তারপর যখন আমি প্রতিবাদ করতাম সে আমাকে আরও শাস্তি দিত। মিথিলা বলল। আমি কয়েকবার পালাবার চেষ্টা করেছিলাম, কিন্তু প্রতিবারই সে আমাকে ধরে ফেলত। তারপর একদিন অর্ণব কলেজে আমার কথা শুনল আর আমাকে সাহায্য করার প্রতিজ্ঞা করল। আমি অর্ণবের দিকে তাকালাম। আমার ছেলে এত সাহসী হয়ে গেছে। আমি কখন দেখিনি। আমাদের প্ল্যান ছিল মিথিলাকে কলকাতায় পাঠাবো, যেখানে ওর এক দূর সম্পর্কের আত্মীয় থাকে। কিন্তু আমাদের টাকার দরকার ছিল, ট্রেনের টিকিট, প্রাথমিক খরচ, এসব। অর্ণব বলল। তাই তুই তোর সেভিংস ব্যবহার করছিলি? আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ মা।
আমি জানি এটা ঠিক না, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না গি। আমি দীর্ঘশ্বাস ফেললাম। না অর্ণব, তুই ঠিকই করেছিস। আমি গর্বিত যে তুই এমন একটা কাজ করেছিস। কিন্তু এখন আমরা একটা ভালো প্ল্যান করব। মিথিলা, তুমি আমাদের বাড়িতে আসবে। তারপর আমরা পুলিশের সাহায্য নেব গু। মিথিলা ভয় পেয়ে গেল। না আন্টি, পুলিশ না। কাকা খুব প্রভাবশালী লোক। তার পুলিশে চেনাজানা আছে গি। আমি বুঝতে পারলাম সিচুয়েশনটা আমি ভেবেছিলাম তার চেয়েও জটিল। ঠিক আছে, প্রথমে তুমি আমাদের বাড়িতে আসো। তারপর আমি অনিন্দর সাথে কথা বলে একটা সমাধান বের করব গো। আমরা তিনজন বাড়ি ফিরলাম। স্বাভাবিকভাবেই অনিন্দ হতবাক হয়ে গেল যখন সে বাড়ি ফিরে এই অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হল। কিন্তু সবকিছু শুনে সে বুঝতে পারল এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মিথিলা, তুমি কিছু দিন আমাদের এখানে থাকো। আমরা তোমার কাকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। আমার কিছু বন্ধু আছে যারা সাহায্য করতে পারবে। অনিন্দ বলল। আমি অনিন্দর দিকে কৃতজ্ঞতার সাথে তাকালাম। আমার স্বামী সব সময় এমনি সাহসী এবং নিঃস্বার্থ। পরের কয়েকটা দিন আমরা মিথিলাকে আমাদের বাড়িতে লুকিয়ে রাখলাম। অনিন্দ তার আইনজীবী বন্ধুর সাথে কথা বলল এবং তারা মিথিলার কাকার বিরুদ্ধে একটি কেস প্রিপেয়ার করতে শুরু করল। আমরা মিথিলার ছবি তুললাম, তার আঘাতের ডকুমেন্টেশন করলাম, তার স্টেটমেন্ট রেকর্ড করলাম। একদিন আমি অর্ণবকে আমার পাশে ডেকে নিলাম। অর্ণব, আমি তোকে কিছু বলতে চাই। আমি বললাম, আমি খুব গর্বিত যে তুই এমন একটা কাজ করেছিস। তুই যে এতটা ভালো, এতটা নিঃস্বার্থপর হয়েছিস, এতে আমি অবাক হয়েছি। আমি মিথিলাকে দেখেছি, সে একটি ভালো মেয়ে। আর আমি দেখেছি তোরা দুজন একে অন্যকে কতটা ভালোবাসিস গু। ধন্যবাদ মা গু, অর্ণব আস্তে করে বলল। কিন্তু আমি তার দিকে কঠিন চোখে তাকালাম। তুই যে আমাদের কাছ থেকে এই সব লুকিয়েছিস, এটা ঠিক হয়নি। আমরা তোর পরিবার। আমরা তোকে বোঝার চেষ্টা করতাম গি। আমি জানি মা, আমি ভুল করেছি। কিন্তু আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম বাবা হয়তো রাগ করবে, তুমি হয়তো ভয় পাবে গু। আমি দীর্ঘশ্বাস ফেললাম। অর্ণব, জীবনে অনেক সময় আমাদের সাহসী সিদ্ধান্ত নিতে হয়। আমি খুশি যে তুই সেই সিদ্ধান্ত নিয়েছিস। কিন্তু মনে রাখিস, একা সব লড়াই লড়া যায় না। আমাদের উপর ভরসা রাখা উচিত ছিল গু। অর্ণব মাথা নিচু করে বলল, হ্যাঁ মা, আমি এখন বুঝতে পারছি। পরের দিন সকালে আমরা সবাই ব্রেকফাস্ট টেবিলে বসেছিলাম, আমি, অনিন্দ, অর্ণব, দীপা আর মিথিলা। দীপা মিথিলাকে খুব পছন্দ করেছিল, একেবারে দিদির মতো। হঠাৎ দরজায় জোরে নক হল। কে আসতে পারে এত সকালে? আমি জিজ্ঞাসা করলাম। অনিন্দ উঠে গিয়ে দরজা খুলল। তিনজন পুলিশ অফিসার এবং একজন মাঝবয়সী লোক দাঁড়িয়েছিল। এটাই সেই বাড়ি স্যার। এখানেই আমার ভাগ্নিকে লুকিয়ে রাখা হয়েছে গি। সেই লোকটি বলল। মিথিলা ভয়ে চিৎকার করে উঠল। কাকা! অনিন্দ দ্রুত বলল, আপনারা ভিতরে আসুন গো। পুলিশ অফিসাররা ঘরে ঢুকল। তাদের মধ্যে একজন, সম্ভবত ইন্সপেক্টর, বলল, আমরা একটি অভিযোগ পেয়েছি যে আপনারা একটি নাবালিকা মেয়েকে আপনাদের বাড়িতে অবৈধভাবে আটকে রেখেছেন গু। অনিন্দ শান্ত গলায় বলল, স্যার, এটা একটি ভুল ধারণা। মিথিলা আমাদের অতিথি। সে এখানে নিজের ইচ্ছায় আছে গু। মিথিলার কাকা রেগে গিয়ে বলল, মিথ্যা কথা। তোমরা আমার ভাগ্নিকে অপহরণ করেছ। সে নাবালিকা, শুধু 16 বছর বয়স। আমি নাবালিকা নই। মিথিলা চিৎকার করে উঠল। আমার বয়স 18 বছর। আমি চাই না কাকার সাথে ফিরে যেতে। সে আমাকে মারে, নির্যাতন করে গি। দেখুন স্যার। আমি পুলিশ অফিসারকে দেখালাম মিথিলার হাতের দাগগুলো। ইন্সপেক্টর চোখ শুরু করে তাকাল। এগুলো কি? এই দাগগুলো ওর কাকা করেছে। আমরা ওকে রক্ষা করেছি, অপহরণ করিনি গি। মিথিলার কাকা আরও রেগে গেল। এসব মিথ্যা কথা। মিথিলা নিজেই নিজেকে আঘাত করে। সে মানসিক রোগী। তার চিকিৎসার প্রয়োজন। মিথিলা কাঁদতে শুরু করল। অর্ণব তার পাশে গিয়ে দাঁড়াল। স্যার, আমার বন্ধু একজন উকিল। তিনি এই বিষয়ে একটি কেস তৈরি করেছেন। মিথিলার কাকার বিরুদ্ধে অনেক প্রমাণ আছে গি। অনিন্দ বলল। ইন্সপেক্টর তার সহকর্মীদের দিকে তাকাল। আমাদের অফিসে যাওয়া যাক। সেখানে আমরা সবার কথা শুনব, সব প্রমাণ দেখব।
মিথিলার কাকা প্রতিবাদ করতে চাইল, কিন্তু ইন্সপেক্টর তাকে থামিয়ে দিল। আমরা সবাই পুলিশ স্টেশনে গেলাম। সেখানে অনিন্দর বন্ধু উকিল সম্বিত বাবু ইতিমধ্যে অপেক্ষা করছিলেন। তিনি মিথিলার কাকার বিরুদ্ধে একটি শক্তিশালী কেস উপস্থাপন করলেন, চিকিৎসকের রিপোর্ট, ফটোগ্রাফ, এমনকি মিথিলার স্কুলের শিক্ষকদের স্টেটমেন্ট, যারা আগেও মিথিলার শরীরে দাগ দেখেছিলেন। ইন্সপেক্টর সবকিছু শুনলেন, তারপর একটি সিদ্ধান্ত নিলেন। এই অবস্থায় মিথিলাকে তার কাকার কাছে ফেরত পাঠানো নিরাপদ মনে হচ্ছে না। আমরা একটি তদন্ত শুরু করব। ততক্ষণ পর্যন্ত মিথিলা একটি সরকারি আশ্রয়কেন্দ্রে থাকবে কি? মিথিলা ভয় পেয়ে গেল। না, প্লিজ। আমি অর্ণবদের বাড়িতে থাকতে চাই। দুঃখিত, আইন অনুযায়ী আমরা তোমাকে তাদের কাছে রাখতে পারব না গি। তখন অনিন্দ একটি পরিকল্পনা প্রস্তাব করলেন। স্যার, আমরা কি মিথিলার কলকাতার আত্মীয়ের সাথে যোগাযোগ করতে পারি? হয়তো তারা মিথিলাকে রাখতে রাজি হবেন গু। ইন্সপেক্টর এই প্রস্তাবে রাজি হলেন। কয়েক ঘণ্টার মধ্যে আমরা মিথিলার আত্মীয়ের সাথে যোগাযোগ করতে সক্ষম হলাম, তার মাসি, যিনি কলকাতায় থাকেন। তিনি মিথিলাকে নিজের কাছে রাখতে রাজি হলেন। পরের দিন আমরা মিথিলাকে ট্রেন স্টেশনে বিদায় জানালাম। অর্ণব তার সাথে কলকাতা পর্যন্ত যাচ্ছিল, যাতে সে নিরাপদে পৌঁছাতে পারে। আন্টি, আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। আমি কিভাবে আপনাকে ধন্যবাদ দেব জানি না গি। মিথিলা আমাকে জড়িয়ে ধরে বলল। আমাকে নয়, অর্ণবকে ধন্যবাদ দাও। সেই তোমার প্রকৃত রক্ষাকর্তা গু। আমি হাসলাম। মিথিলা অর্ণবের দিকে তাকাল, তার চোখে কৃতজ্ঞতা আর ভালোবাসা। আমি কখনো ভুলব না তুমি আমার জন্য কি করেছ। অর্ণব তার হাত ধরল। আমি প্রতি সপ্তাহান্তে তোমাকে দেখতে যাব। আর যখন আমরা দুজনেই কলেজ শেষ করব, তখন আমরা একসাথে থাকব। আমি আমার ছেলের দিকে তাকালাম। সে কখন এত বড় হয়ে গেল? কখন সে এত দায়িত্বশীল হয়ে গেল? ট্রেন চলতে শুরু করল। আমরা হাত নেড়ে বিদায় জানালাম। অর্ণব ট্রেনে উঠে গেল, মিথিলার পাশে বসল। অনিন্দ আমার কাঁধে হাত রাখল। চিন্তা করো না, ওরা ঠিক থাকবে গু। আমি তার দিকে তাকালাম। আমি জানি। আমি শুধু ভাবছি, আমাদের ছেলে এত তাড়াতাড়ি বড় হয়ে গেল কিভাবে গু। ও তোমার ছেলে। তোমার মতোই সাহসী, তোমার মতোই দয়ালু গু। অনিন্দ বলল। আমি হাসলাম। আমি যে কতটা ভাগ্যবান, আমার এমন পরিবার আছে, এমন ছেলে আছে, এমন স্বামী আছে, তা কিভাবে প্রকাশ করব জানি না। 2 সপ্তাহ পরে মিথিলার কাকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু হল। আমরা সবাই সাক্ষ্য দিলাম। মিথিলাও কলকাতা থেকে এসে সাক্ষ্য দিল। তার সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। সে আর ভীত, নিঃসঙ্গ মেয়েটি ছিল না। সে এখন আত্মবিশ্বাসী, দৃঢ়। আজ 1 বছর পরে মিথিলা আর অর্ণব দুজনেই কলকাতার একই কলেজে পড়ছে। মিথিলা তার মাসির কাছে থাকে, অর্ণব হস্টেলে। তারা প্রতি সপ্তাহান্তে দেখা করে। আমরাও প্রায় কলকাতা যাই ওদের দেখতে। যখন দেখি অর্ণব কিভাবে মিথিলাকে দেখভাল করে, কিভাবে তাকে ভালোবাসে, আমি বুঝতে পারি আসল ভালোবাসা কি। এটা শুধু আবেগ নয়, এটা দায়িত্ববোধ, ত্যাগ, অর্পণ। মিথিলার কাকা এখন জেলে। মিথিলা আবার হাসতে শিখেছে। অর্ণব তার ভবিষ্যৎ সম্পর্কে আত্মবিশ্বাসী। আর আমি আর অনিন্দ? আমরা গর্বিত। জীবনে অনেক বাঁক আসে। কখনো আমরা ভাবতে পারি না কেন এমন হল। কিন্তু শেষে আমরা বুঝতে পারি, প্রতিটি বাঁক, প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি পরীক্ষা আমাদের শক্তিশালী করে, আমাদের একে অপরের কাছাকাছি নিয়ে আসে। আজ যখন দীপা আমাকে জিজ্ঞাসা করে, মা, ভালোবাসা কি, আমি বলি, ভালোবাসা হলো যখন তুমি অন্য কারো সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিতে পারো। আর এই শিক্ষাটি আমাকে দিয়েছে আমার 19 বছরের ছেলে অর্ণব। জীবনে অনেক অপেক্ষা করতে হয়, কখনো প্রেমের জন্য, কখনো সুখের জন্য, কখনো শান্তির জন্য। কিন্তু যখন সেই অপেক্ষার অন্তরালে আমরা আলো দেখতে পাই, তখন বুঝতে পারি অপেক্ষা করাটাও কতটা সুন্দর।